নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। ভোট শেষে নয়া সরকার গঠনের প্রস্তুতি আর সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে আবেদন কমিশনের। এরপর নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু রাজ্যপালের। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত কিভাবে পরিচালনা তা নিয়েও সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, এই পদ্ধতিটা একটু বোঝার চেষ্টা করব। দেখো, ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই রাজ্যের 293টি বিধানসভার যে গেজেট নোটিফিকেশন তা তুলে দিয়েছেন রাজ্যপাল RN রবির হাতে। এবার রাজ্যপাল নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু করবেন। ইতিমধ্যেই তার প্রস্তুতি নেওয়ার জন্য রাজ্যের মুখ্য সচিব দুষ্মন নারিয়ালাকে ডেকে পাঠানো আজ সকালে এবং রাজ্যের মুখ্য সচিবকে যাবতীয় প্রস্তুতি শুরু করতে বলেছেন রাজ্যপাল বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে এবার যারা সংখ্যাগরিষ্ঠ দল তাদেরকে ডেকে পাঠাবেন রাজ্যপাল RN রবি এবং তাদেরকে ডেকে পাঠিয়ে সরকার তৈরির জন্য তাদেরকে প্রস্তুতি নেওয়ার কথা বলবেন রাজ্যপাল RN রবি। অন্তত যে প্রোটোকল রয়েছে বা যে নিয়ম রয়েছে সেই নিয়ম মোতাবেক, এবং মনে করা হচ্ছে আগামীকাল সকালের পর তাদের ডেকে পাঠাতে পারেন রাজ্যপাল RN রবি। ইতিমধ্যেই রাজভবনের তরফেও প্রস্তুতি শুরু হয়েছে এবং রাজ্যপাল RN রবি মুখ্য সচিব দুষ্মন নারিয়ালাকে ডেকে যাবতীয় প্রস্তুতি শুরু করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন। সেই মোতাবেক ইতিমধ্যেই প্রস্তুতি নবান্নের তরফেও শুরু করা হয়েছে। ধন্যবাদ। ইলেকশনে আজকে ইলেকশন কমিশন ইন্ডিয়া থেকে নোটিফিকেশন হয়ে গেছে অফ দ্য উইনিং ক্যান্ডিডেট যেটা আছে ফর 293 সিটস। পার্টা জানা হয়নি, ওটা নোটিফিকেশন আমরা দিতে গেছিলাম অনারেবল রাজ্যপালকে। অনারেবল লোক ভবন সঙ্গে কথা করবেন, এটা আমার কোনো ইখতিয়ার নেই। স্ট্যাটিউটরি কাজ আছে। ইলেকশন কমিশন আফটার ইলেকশন নোটিফাই করে কি এমএলএ হয়েছে, এখানে অ্যাসেম্বলি ইলেকশন ছিল, ওরা একটা লিস্ট করে গেজেট নোটিফিকেশন করে দিয়েছে এ আমার এমএলএ হয়েছে আমুক সিট থেকে। এখন অ্যাসেম্বলি কনস্টিটিউট করা বাকি কাজ যেটা আছে ওটা লোক ভবনে। ইসিআই এখন এই ইলেকশনে কাজ শেষ। এটা ফাল্টাতে যেটা এটা ইলেকশন আছে আপনার কাউন্টামাউন্ট হয়েছিল, রিপোল যেটা হচ্ছে ওটা নিয়ে শুধু ইলেকশন কমিশন 21 তারিখে ওটা সম্পন্ন করতে হবে। বাকি যে 2026 জেনারেল অ্যাসেম্বলি ইলেকশন ছিল আমাদের কাজ শেষ। আর এদিকে মুখ্যমন্ত্রী ঠিক করতে কলকাতায় আগামীকাল আসছেন অমিত শাহ। 8ই মে বিধায়কদের সঙ্গে শাহর বৈঠক। সুস্মিতা আছে আমার সঙ্গে। সুস্মিতা, 9ই মে বিজেপি সরকারের শপথ গ্রহণ, তার আগে এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন বোধহয় একটাই, তা হলো মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করার জন্য অমিত শাহ আসছেন। কি খবর আছে আমাদের কাছে? অমিত শাহ আগামীকাল রাতে রাজ্যে আসবে এবং অবশ্যই এই টাকার প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর ভার কার কাঁধে থাকবে সেই প্রশ্নের উত্তরই পরিষ্কার করতে অমিত শাহ আসছেন। এই বিষয়টি স্পষ্ট। আগামী 8 তারিখ অমিত শাহের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের বিজয়ী যে সমস্ত বিধায়ক রয়েছে বিজেপি, সেই বিধায়কদের সঙ্গে বৈঠক রয়েছে এবং শুধু তাই নয়, বিজেপি বিধায়করাই নয়, জয়ী বিজেপি বিধায়করাই নয়, জনপ্রতিনিধি বাদেও যারা রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন, শোভিত ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, সুকান্ত মজুমদার, তার পাশাপাশি সুনীল বানসাল, রূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, মঙ্গল পাণ্ডে, অমিত পালের মতো নেতৃত্ব, যারা দীর্ঘদিন ধরে বা দীর্ঘ 6 মাসের বেশি সময় ধরে রাজ্যের নির্বাচনী যে সমস্ত কার্যকলাপ সেগুলিকে পরিচালনা করেছেন, তাদের উপস্থিতিতেই বৈঠক হবে। যে বৈঠকেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর মুখ কে হবে, মুখ্যমন্ত্রীর নাম কিভাবে হতে চলেছে, তার পাশাপাশি মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছেন, কোন দপ্তরের দায়িত্ব কার কাঁধে থাকছে, সেই সবটা পরিষ্কার করতেই, সেই সবটা সিদ্ধান্ত গ্রহণ করতেই মনে করা হচ্ছে অমিত শাহের আগমন এই রাজ্যে। এবং অমিত শাহ আগামীকাল রাতে আসছে পরশুদিন অর্থাৎ 8ই মে। অমিত শাহের সঙ্গে নিউ টাউনের কনভেনশন সেন্টার, সেখানে বৈঠক রয়েছে রাজ্য বিজেপির বিজয়ী পর্যবেক্ষক, বিজয়ী যে সমস্ত বিধায়ক রয়েছেন তাদের সঙ্গে, তার পাশাপাশি রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে। ধন্যবাদ। ন তারিখ হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। কোথায় হবে? বিজেপি সরকারের শপথ ব্রিগেডে সকাল 10টায়, 25শে বৈশাখ। নয়া সরকারের শপথ থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন এই শপথে। আগামী 8 তারিখ বিকেল 4টে আমাদের বিধায়ক দলের বৈঠক হবে। সেখানে বিধায়ক দলের নেতা নির্বাচিত হবেন এবং 9 তারিখ
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টার সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির আরও সিনিয়র নেতৃবৃন্দ এবং সমস্ত রাজ্যের যারা মুখ্যমন্ত্রী আছেন, এনডিএ শরিকদেরও যারা মুখ্যমন্ত্রী আছেন, তারা সকলে উপস্থিত থাকবেন আশা করা যাচ্ছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা জাতীয় পুরস্কার পেয়েছেন, পদ্ম অ্যাওয়ার্ডে আছেন এবং সমাজের নিজ নিজ ক্ষেত্রেই যারা প্রতিষ্ঠিত সে ধরনের সমস্ত মানুষ তারা আমন্ত্রিত থাকবেন এবং তাদের অত্যন্ত বর্ণময় উপস্থিতিতে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা হবে। সন্ধ্যায় বিধায়ক দলের বৈঠক 9 তারিখ সকাল 10টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ। আমাদের একটা বেসিক ভিজিট আছে, এরপরে এসপিজির সঙ্গে, কলকাতা পুলিশ সঙ্গে, বাকি সিস্টার এজেন্সির সঙ্গে মিটিংগুলো হবে। তো এরপরে ধনধান্যতে ডিটেইলড আলোচনা হবে। আমার মেন পারপাস ছিল কি গ্রাউন্ডে কোন দিকে স্টেজ হচ্ছে, কোন দিক থেকে ক্রাউড সার্কুলেশন হবে, এইসব ছোট ছোট ডিটেলসগুলো জানার জন্য। ভোট পরবর্তী অশান্তিতে কড়া বিজেপি, অশান্তি বন্ধে নবান্নে বিজেপি রাজ্য সভাপতি মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি এবং কোনোভাবেই অশান্ত বরদাস্ত নয়। শ্রমিক ভট্টাচার্যের হুঁশিয়ারি, অশান্তি বন্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমি পরিষ্কারভাবে একটা জিনিস জানিয়ে দিতে চাই, বিজেপির তৃণমূলীকরণ হবে না। আমাদের 2 জন কর্মী এর মধ্যে শহীদ হয়েছে, জিতেছি আমরা। আজকে যদি এই ফলটা উল্টো হতো, এতক্ষণে আমাদের 200 কর্মী খুন হয়ে যেত। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের আভ্যন্তরীণ রসায়নের কারণে তারা রাতারাতি মাথায় গেরুয়া আবির লাগিয়ে দিয়ে তারা তৃণমূলের অফিস দখল করছেন, তালা লাগাচ্ছেন। আমরা বলে দিয়েছি যে যারা এই কাজে বিন্দুমাত্র ইনভলভ থাকবেন, মিউনিসিপ্যালিটি দখল, পঞ্চায়েত অফিস দখল, এগুলো এখানে চলবে না। তাকে দলের বাইরে যেতে হবে, তাকে বার করে দেবো পার্টি থেকে। এবং পুলিশকে, হোম সেক্রেটারিকে আমরা ক্লিয়ারলি বলেছেন অত্যন্ত কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। ভোটে জিতে ভরসা, গ্যারান্টি মোদির। ভয়মুক্ত পরিবেশের স্লোগান প্রধানমন্ত্রীর ভরসার বার্তা নষ্টের চেষ্টা, কড়া হাতে মোকাবিলার দাবি শ্রমিকের। পশ্চিমবঙ্গের মানুষ ভোট সংস্কৃতি থেকে, রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা, এবং এই যে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, এই জয় মানুষের জয়, এটা তো শুধুমাত্র আমাদের সংগঠনের জয় নয়। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন মানুষকে যে ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে আমি ভরসা যোগাবো, সেটার গ্যারেন্টি। সেটা যারা নষ্ট করবার চেষ্টা করছেন পরিকল্পিতভাবে, কিছু কিছু জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষ লাগানোর চেষ্টা হচ্ছে, সেটার উপরও আমাদের কঠোর নজরদারি আছে দল হিসেবে। এবং এখনো পর্যন্ত সরকার গঠন হয়নি, হলে আরো বেশি করে আমরা সেটা করতে পারতাম। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, শপথ গ্রহণ 9 মে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, থাকতে পারেন বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী। 25 बैशाख 9 मई का दिन दूर नहीं है। हमारा संकल्प भी वही होना चाहिए जो उनका स्वप्न था। पच्चीसो बैशाख 9 मई का दिन दूर नहीं है। हमारा संकल्प भी वही होना चाहिए जो उनका स्वप्न था। एक ऐसा परिवेश जहां मन भय मुक्त हो और सिर ऊंचा हो, और बीजेपी बंगाल में ऐसा भय मुक्त वातावरण बनाकर दिखाएगी, ये मोदी की गारंटी है।
বাঙালি আবেগে শান, ভোটের পর এবার শপথেও। রবীন্দ্র জয়ন্তীতে শপথ গ্রহণ। বাংলার নতুন সরকারের শপথ গ্রহণ 9ই মে। বাঙালির ক্যালেন্ডারে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, যে দিনটা ঘিরে বাঙালির পাহাড় প্রমাণ আবেগ। बंगाल में जहां जहां गया हो, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं, बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। তৃণমূল বারবারই চেষ্টা করেছে বিজেপির গায়ে বাঙালি বিরোধী তকমা সেঁটে দিতে। এর পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। গণনার দিনও দেখা গিয়েছে বিজেপির বাঙালিয়ানা। সোমবার দুপুরে সল্টলেকের পার্টি অফিসে নেতাকর্মীদের খাওয়ানো হয় ভাত, ডাল, আলু ভাজা এবং মাছ। বিজেপি অফিসে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে চলে সেলিব্রেশন। সোমবার সন্ধে নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তর। বাংলার জয় নিয়ে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। তখন তিনি একেবারে বাঙালি বাবু, পরনে ধুতি পাঞ্জাবি। দিল্লির সিয়ার পার্কের কালী মন্দিরে মঙ্গলবার পুজো দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। শনিবার রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় শপথ বিজেপি সরকারের। শপথ গ্রহণে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন নবীন, থাকবেন বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকতে পারেন জেপি নাড্ডা। নিউজ 18 বাংলা। চৌঠা মে পশ্চিমবঙ্গে পরিবর্তন আর মহাকরণের প্রত্যাবর্তন। বিজেপি সরকার চালাবে রাইটার্স থেকে। কয়েক বছর আগেও বাংলায় বিধানসভার ভোট মানেই ছিল লালবাড়ির লড়াই। এই হচ্ছে সেই লালবাড়ি, ব্রিটিশদের দেওয়া নাম রাইটার্স বিল্ডিং। মহাকরণ, লাল রঙের মহাকরণ। हमारा कमिटमेंट बहुत पुराना था, जो हम लोग राइटर्स बिल्डिंग से ही हमारा सरकार का परिचालन। লাল দিঘির পাড়ে লালবাড়ি, রাইটার্স বিল্ডিং। একসময় রাইটার্স মানে ছিল চরম ব্যস্ততা, ফাইলের নাড়াচাড়া, মন্ত্রীদের যাওয়া আসা। গত কয়েক বছর ধরে সেই ঘরগুলো ফাঁকা, একা। এই লালবাড়ি বহু ইতিহাস দেখেছে। 77, দেখেছে 2011 পরিবর্তনের ঝড়। 2013 সালে রাজ্য প্রশাসনের সদর দপ্তর মহাকরণ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নবান্নে। এরপর থেকেই ধীরে ধীরে যেন ব্রাত্য হয়ে গিয়েছে এই বিরাট লালবাড়ি। একা একা দাঁড়িয়ে দেখেছে সময়কে বয়ে যেতে। দেখেছে গঙ্গার ওপারে নীল সাদা বহুতলের দাপট। এভাবে প্রায় কেটে গিয়েছে 13 বছর। 26-এ আরেকটা বিধানসভা ভোট। এবার ভোটে কি হবে, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? উত্তর মিলল সোমবার। ফের একবার বাংলা জুড়ে পরিবর্তনের ঝড়। প্রত্যাবর্তনও হচ্ছে, তবে কোনো দলের নয়, মহাকরণের। বিজেপির আমলে রাজ্য সরকার চলবে এই মহাকরণ থেকে। हमारा कमिटमेंट बहुत पुराना था, जो हम लोग राइटर्स बिल्डिंग से ही हमारा सरकार का परिचालन। মহাকরণের যে দ্বিতীয় তল, এটি সিএম ব্লক বলে যেটি পরিচিত, সেখান থেকে তিনি সরকার চালাচ্ছিলেন। বিজেপির সরকার আসার পর মুখ্যমন্ত্রী সহ তার যারা মন্ত্রী পরিষদের সদস্যরা হবেন, তারা পুনরায় মহাকরণে ফেরত আসবেন এবং
এবং এটি সেই সিএম ব্লক যেটা ছিল, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় তারা এর আগে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার এখান থেকে সামলে গিয়েছিলেন। যদিও মহাকরণ সংস্কারের কাজের ক্ষেত্রে এখনো কিছু জায়গা বাকি রয়েছে, দ্রুততার সাথে সেই সংস্কার চলছে এবং পূর্ত দপ্তরের তরফ থেকেও সেই কাজ দ্রুত শেষ করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 4 মে পশ্চিমবঙ্গে পরিবর্তন, গেরুয়া ঝড়, সরকার করছে বিজেপি, ফিরছে লালবাড়ি। নিউজ 18 বাংলা। বঙ্গজয়ের পর বিজেপির নতুন গান পাল্টেছে। এইবার এলো বিজেপি সরকার, নতুন স্লোগানে গান বিজেপির। সোশ্যাল মিডিয়ায় গান পোস্ট শুভেন্দু অধিকারী। কাটলো মেঘের কালো ছায়া, রোদ এলো ঝলমলে, ভয়ের জুজু পালিয়ে গেছে কোন সে রসা তলে। কাটলো মেঘের কালো ছায়া, রোদ এলো ঝলমলে, ভয়ের জুজু পালিয়ে গেছে কোন সে রসা তলে। শিক্ষা আইন এবার পাবে ঊর্ধ্বগামী সিঁড়ি, বেকারত্ব থাকবে না আর ঘুচবে দাদাগিরি। জয় মা কালী। চারিদিকে খুশির হাওয়া, আনন্দ সব্বা, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার। রাম রাম জয় রাজা রাম, রাম রাম জয় সীতারাম, রাম রাম জয় রাজা রাম, জয় শ্রীরাম। তোমার জন্য আমি যে মা পদ্মমালা গাচ্ছি, বসবে বলে তোমার জন্য সোনার আসন পাচ্ছি। নাচছে যে আজ সবাই মিলে কমলা আবির খেলে, আজকে তোমায় করছে বরণ তোমার দামাল ছেলে। ধন্যবাদ হে পশ্চিমবঙ্গের সকল পরিবার। জয় মা কালী। পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার। জয় শ্রীরাম, 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 জয় মা কালী। বাঁকুড়ার খবর, বাঁকুড়া জোড়া খুনে যাবজ্জীবন সাজা। বাঁকুড়া আদালতে 2023-এর ঘটনা। বাঁকুড়ার নতুন চটিতে নৃশংস খুন হয়েছিল, সেই ঘটনায় যাবজ্জীবন সাজা ঘোষণা হলো। জোড়া খুনের ঘটনায় প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, যাবজ্জীবন সাজা ঘোষণা, সেক্ষেত্রে আদালতের নির্দেশ কি বা আদালতের পর্যবেক্ষণ কি? দেখো, 302 সহ বেশ কিছু ধারায় এই অভিযুক্ত থেকে অভিযুক্ত করা হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড সহ আরো বেশ কিছু জায়গায় ধরা হয়েছে এবং পাশাপাশি যাবজ্জীবন পাশাপাশি কিন্তু জরিমানাও করা হয়েছে। যেগুলো দেওয়া হবে যে অভিযুক্ত যারা অভিযোগকারী পরিবার, যারা মোটামুটি মারধর করা হয়েছিল, যাদের খুন হয়েছিল তাদেরকে। এই ঘটনা ঘটেছিল যে গত 2023 সালের নতুন চটি এলাকায় 3 তারিখ ডিসেম্বর মাসে সেই সন্ধ্যাবেলায়, রবিবার সন্ধ্যা ছিল, সেই সময় কিন্তু 7টা সাড়ে 8টা নাগাদ বড় ছেলে তিনি রেসেন নিয়ে ফিরছিলেন। সেই সময় তাকে প্রথমে মারধর করা হয় এবং তারপর যখন তারা বাঁচাতে আসেন, তার বাবা মা, যে অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন আপনার খ্রিস্টান কলেজ স্কুলের মথুরা মোহন দত্ত, তিনি প্রথমে বাজাতে আসেন, তাকে বাজাতে আসেন তার স্ত্রী মল্লিকা দত্ত, তাদের দুজনকেও মারধর করা হয়, এলো পাথারি মারধর করা হয়, রড লাঠি সহ ভারী অস্ত্র দিয়ে, ভারী যন্ত্রপাতি দিয়ে। এবং তার পরবর্তীকালে বাঁকুড়া থানার পুলিশ খবর পায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 3 জনকে আহতকে এবং বাঁকুড়া সম্মেলন মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে পরপর 2 জন মারা যায়, মথুরা মোহন দত্ত এবং তার ছেলে। এবং পরবর্তীকালে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। 2.5 বছর ধরে মামলা চলে এবং ধরা চলে যে এফআইআর এর জন্য বেশ কিছু বিলম্ব হয়েছে মামলার, এবং সেই কারণেই কিন্তু এতদিন সময় লেগে গেল। না হলে হয়তো আরো কিছুটা আগে এবং ঘটনা ঘটতো, কিন্তু যে ঘটনা ঘটেছে এবং তার পরবর্তীকালে 4 জন যে দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি জরিমানা করা হয়েছে। যে ঘটনা ঘটেছিল যে একটি বাড়ির মালিকানা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে সমস্যা হয়েছিল এই মথুরা মোহন দত্তের, এবং এই মথুরা মোহন দত্তের সঙ্গে
পিন্টু রুইদাস, নমিতা রুইদাস, বিশ্বেশ্বর রুইদাস এবং মহেশ্বর রায়দাস। এই পিন্টু রুইদাস এবং নমিতা রুইদাস দম্পতি এবং তার দুই ছেলে, এই 2-4 জন কিন্তু হামলা চালায়। মূলত যে জমির মালিকানা বাড়ি হয়ে গেছে সেখানেই কিন্তু হাইকোর্ট থেকে একটা রায় বের করে যে এই বাড়িকে ধ্বংস করতে হবে, ডিমলিশ করতে হবে। কিন্তু এই অর্ডার তারা বের করলো কেন? এই রাগের বশতই এমন ধরনের ঘটনা এমনটাই জানিয়েছেন যে সরকারি আইনজীবী রয়েছে তিনি। এবং যে ঘটনার পর তারা রাগ যে পরে এই দম্পতির ওপর এবং তার পাশাপাশি তার ছেলেকেও মৃত্যু মুখে ছেড়ে পড়তে হয়। এবং সেখানেই প্রশ্ন উঠেছে যে এই যে ঘটনা সেখানে কি কোনোভাবে রাজনৈতিক প্রভাব ছিল? এমনটাই দাবি করেছে যে সরকারি আইনজীবী যে রাজনৈতিক প্রভাব ছিল এবং এই যে রুইদাস ফ্যামিলি তারা কিন্তু একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই কারণেই এই ঘটনা ঘটাতে পেরেছিলেন, এত সাহস দেখিয়েছিলেন। এবং এই ঘটনা ঘটানোর পাশাপাশি যে প্রতিবেশী যারা ছুটে এসেছিলেন সেই সময় তাকে বাঁচাতে বা তাদেরকে প্রতিহত করতে তাদের কিন্তু ভয় দেখানো হয়েছিল এবং সেই কারণে অনেকেই সাক্ষী দিতেও কিন্তু চাননি। পরবর্তীকালে মামলা কিন্তু গড়িয়ে চলে এবং সাক্ষ্য গ্রহণ হয়, বেশ কিছু যে ডিজিটাল এভিডেন্স রয়েছে সেই এভিডেন্স দেখা হয় এবং সাক্ষ্য প্রমাণ ডাইং স্টেটমেন্ট নকল করা হয়েছিল এই মধুরমোহন দত্তের। এবং সবকিছু মিলে কিন্তু আজকে এই সাজা ঘোষণা হয়েছে। খুশি পরিবার এবং যারা মূলত অভিযুক্ত হয়েছেন তারা অবশ্য মুখে তুলে তুলেছেন, তারা কিছু বলতে চাননি। তাদের আইনজীবী অবশ্য দাবি করেছেন এই বিষয়ে কিন্তু তারা হাইকোর্টে মুভ করবেন। ধন্যবাদ।